তার মধ্যে মূলত যে সমস্যাগুলো আসে সেটা ধরো তুমি এরকম একটা টানছো, এখানে একটা বড় পুকুর চলে এলো, ঠিক আছে, তোমাকে এখান থেকে এটা মাপতে হবে, এখান থেকে এটা মাপতে হবে, এখান থেকে ডিস্টেন্সটা মাপতে হবে, মাঝখানে একটা পুকুর চলে এলো, পন্ড। তাহলে তুমি কি করবে, পন্ডের উপর দিয়ে তার ফিতে চেন এরকম এরকম করে নিয়ে যেতে পারবে না, ইম্পসিবল। ঠিক আছে, তো এই ধরনের কেসগুলোতে, আচ্ছা তার আগে একটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে যখন তুমি চেনটা পেতে পেতে মাপতে মাপতে যাবে, যে লিনিয়ার মেজারমেন্টটা চেন ফেলে ফেলে মাপতে মাপতে যাবে, তো এবার এই মাপতে মাপতে যাওয়ার আগে একটা জিনিস করতে, যে রেঞ্জিং রডটা যেটা নিয়েছি, রেঞ্জিং রডের ইউজটা কি, রেঞ্জিং রডের ইউজটা হচ্ছে ধরো তুমি এইখান থেকে মাপতে মাপতে একদূর যাবে, 1 কিলোমিটার ধরো মাপবে, ঠিক আছে, এবার তুমি চেন ফেলে ফেলে যাবে, এরকম করে করে চেন ফেলে ফেলে যাবে। এবার তোমাকে কে সিওরিটি দিয়েছে যে তুমি চেনটা একদম সোজাসুজি ফেলে যাচ্ছ? কে বলে দেবে যে চেনটা তুমি সোজাসুজি ফেলে, এরকম হতে পারে এইভাবে ধরো মাপছো এরকম করে, এরকম না ভেবে তুমি চেনটা এরকম এরকম করে মেপে যাবে, তাহলে তো অলরেডি বেশি মাপা হয়ে গেল, তাই না? তাহলে তোমাকে এরকম সোজাসুজি মেপে যেতে হবে, এরকম কার্ভ ভাবে মাপলে হবে না, এই সোজাসুজি বা স্ট্রেট, এই স্ট্রেট হয়ে মাপাটাকে কে এনশিওর করবে? সেই জন্য আমরা রেঞ্জিং রড ইউজ করি। কি করি, তো এখানে তোমার রেঞ্জিং রড দাঁড় করালে, ঠিক এখানে একটা রেঞ্জিং রড দাঁড় করালে, এবার আর মাঝখানে একটা এখানে তারা রেঞ্জিং রড দাঁড় করালে, ঠিক আছে, বা মাঝখানে আর একটা রেঞ্জিং রড দাঁড় করালে, আমি একটাই ধরেই বোঝাচ্ছি। তাহলে কি হবে, তিনটে রেঞ্জিং রড যখন তুমি একভাবে দেখতে পাচ্ছ চোখ লাগিয়ে, যে হ্যাঁ তিনটে রেঞ্জিং রড ভাই একই সরলরেখা, তাহলে তোমার ওই যে যেটা পাবে সেটা হচ্ছে একটা সরলরেখা। তখন তুমি চেনকে ওই রেঞ্জিং, এই রেঞ্জিং রড থেকে এই রেঞ্জিং রড, এই রেঞ্জিং রড থেকে এই রেঞ্জিং রড তুমি বসিয়ে বসিয়ে যাবে, তাহলে তোমার স্ট্রেট মাপা হবে। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্ন আসে যে রেঞ্জিং করতে মিনিমাম কটা রেঞ্জিং রড লাগবে? তাহলে বুঝতেই পারছো মিনিমাম 3টে রেঞ্জিং রড লাগবেই, এই পয়েন্ট একটা, এই পয়েন্ট একটা, যেখান থেকে যেটা স্ট্রেট করবো সেই দুটো পয়েন্ট, আর মাঝখানে একটা, টু মেক ইট স্ট্রেট। তাহলে অ্যাটলিস্ট 3টে লাগবে, এর বেশি যত ইচ্ছা বাড়াতে পারো, টু মেক টু ক্রিয়েট মানে ইনক্রিজ দ্য অ্যাকুরেসি অফ দ্য বল। ঠিক আছে, আচ্ছা এবার যেটা বলছিলাম, যে এই যে যখন এরকম করবে, তাহলে তুমি এখান থেকে এটা মাপবে কি করে, মাপা যাচ্ছে না, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইখানে দুটো জিনিস আছে, এটা একটা প্রশ্ন আসে যেন বলছি, দুটো জিনিস আছে, একটা হচ্ছে রেঞ্জিং, একটা হচ্ছে রেঞ্জিং আর একটা হচ্ছে মেজারমেন্ট। ঠিক আছে, রেঞ্জিং আর মেজারমেন্ট। দেখো পয়েন্ট যখন আছে তখন এখান থেকে এখানে তোমার রেঞ্জিং করতে কোনো অসুবিধা নেই, এখানে এটা লাগালে এখানে এটা লাগালে রেঞ্জিং রড এখান থেকে তখন দেখতে পেয়ে যাচ্ছ, কিন্তু তুমি মেজারমেন্ট করতে পারছো না। ঠিক আছে, তার মানে এটা কি রেঞ্জিং এ কোনো অবস্ট্রাকশন নেই, কিন্তু ডিউরিং টেকেন মেজারমেন্ট এটার অবস্ট্রাকশন আছে। ক্লিয়ার? আচ্ছা এবার এখানে এটা না হয়ে এটার উপায় কি হতে পারে, এটার উপায় হতে পারে এটাকে, এগুলোকে ইনডাইরেক্ট রেঞ্জিং করতে হয়, যেখানে তুমি ডাইরেক্ট রেঞ্জিং করে মেজারমেন্ট নিতে পারছো না, তবে ইনডাইরেক্ট রেঞ্জিং হতে হয়। তখন কি করতে হয়, এখানে এই পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে তোমাকে একটা প্যারালাল এখানে একটা রেঞ্জিং করে লম্ব টানতে হয়, এখানে রেঞ্জিং করে লম্ব টানতে হয়, তারপরে লম্ব ডিসটেন্সটা মেপে নিতে হয়, তাহলে এইটা এটা ইকুয়াল, এইটা এভাবে এভাবে করতে হয়। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এটা এই যদি পন্ড থাকে তাহলে পন্ডে কি হয়, রেঞ্জিং অবস্ট্রাক্ট হয় না, কিন্তু মেজারমেন্ট অবস্ট্রাক্ট হয়ে যায়। এবার যদি এখানে উঁচু বিল্ডিং থাকতো তাহলে কি হতো, তাহলে এখানে তোমার রেঞ্জিংও করতে পারতে না, বিল্ডিং আছে তো, মেজারমেন্টও নিতে পারতে না, তাহলে সেখানে মেজারমেন্ট রেঞ্জিং দুটো অবস্ট্রাক্ট হয়। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। আবার ধরো ফরেস্ট আছে, ফরেস্টে ধরো তুমি ফাঁক ফাঁক দিয়ে তো মেজারমেন্ট নিতে পারবে কিন্তু রেঞ্জিং করতে পারবে না। ঠিক আছে, তো এই ধরনের কতগুলো কেস আছে, এখানে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিল ফরেস্টের মধ্যে দিয়ে বা একটা পুকুর আছে, তাহলে এখানে রেঞ্জিং অবস্ট্রাক্টেড হবে নাকি মেজারমেন্ট অবস্ট্রাক্টেড হবে, না মেজারমেন্ট অবস্ট্রাক্টেড হবে না রেঞ্জিং অবস্ট্রাক্ট, এরকম ঘুরিয়ে মিলিয়ে প্রশ্ন দিতে পারে, তো সেটা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা এবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি আরেকটা প্রবলেম আছে রেঞ্জিং করতে গিয়ে, একটা তো এটা জিনিস বোঝালাম, আরেকটা আছে যদি তোমার গ্রাউন্ডটা স্টিপ হয়ে যায়, গ্রাউন্ডটা যদি স্টিপ হয়ে যায় বা আন্ডুলেশন হয়, ঠিক আছে, যদি আন্ডুলেশন হয় এরকম, বা একটা জায়গা থেকে মাপতে যাচ্ছে এখানে প্রচন্ড আন্ডুলেশন, এইটুকুটা মাপা যাচ্ছে না,
তখন আমরা একটা জিনিস ইউজ করতে পারি, সাবস্টেন্স বার। সাবস্টেন্স বার, সাবস্টেন্স বারটা জিনিসটাকে আমি একটা ডিটেইলিং এখন বলছি না, পরে বলবো কোন এক সময়, ঠিক আছে? এরকম একটা বার হয়, এরকম একটা এরকম হরাইজন্টাল বার হয়, ঠিক আছে? এরকম একটা হরাইজন্টাল বার হয়, সেই হরাইজন্টাল বারটাকে এরকম একটা ট্রায়াঙ্গুলার একটা প্রিন্সিপাল দিয়ে এটা করা হয়। কি তোমাকে এটা এখন জানতে হবে না, পরে ওটা পড়ো, ফালতু এটা সেটা পড়ে তো সময় নষ্ট করে লাভ নেই। তুমি শুধু মাথায় রাখবে সাবস্টেন্স বার ইউজ করা হয় কি আন্ডুলেশনের মাপার জন্য, চেন সার্ভে। এর অন্য ইউজেসও আছে, সেগুলো নিয়ে পরে কথা হবে, ঠিক আছে? কিন্তু হচ্ছে চেন সার্ভের আন্ডুলেশন এরিয়াতে কিছু ইউজ করা যায়, সাবস্টেন্স বারকে ইউজ করা যেতে পারে। আর একটা কি হতে পারে, যদি তোমার ভীষণ স্টিফ হয়, স্টিফ হয় মানে কি, ধরো এরকম একটা জায়গা আছে, এখান থেকে নিয়ে এরকম মাপতে হবে, ঠিক আছে? এরকম একটা জায়গা আছে, এরকম ক্ষেত্রে তুমি কি করে মাপবে, ঠিক আছে? এরকম ক্ষেত্রে মাপবার উপায় হচ্ছে কি বলতো, দুটো প্রসিডিওরে করা যেতে পারে। হ্যাঁ, মানে অনেকগুলো প্রসিডিওর করা যায়, স্টেপিং নিয়ে নিয়ে করা যায়, স্টেপ করে করে। ধরো এখানে তুমি একটা, এটাকে ডাইরেক্ট মাপা বলা হয়, কি না, তুমি এখানে একটা করলে, লোক দাঁড়ালো রেঞ্জিং রড নিয়ে, আর এখানে আরেকজন দাঁড়ালো, তাহলে এর মাথা থেকে এর পাটা দেখা যাবে, এই জায়গাটা আমি চেনটা টানলাম, তাহলে এই লেন্থটা পাওয়া গেল। আবার এখানে আরেকটা করা হলো, এখান থেকে আবার এটা, এই লেন্থটা পাওয়া গেল। আবার এখানে একটা করা হলো, এখানে একটা, এই লেন্থটা পাওয়া গেল। এরকম করে এই লেন্থ গুলোকে মেপে মেপে জয়েন করে যোগ করলে আমি পুরোটা পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, আর একটা উপায় আছে কি, একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় যেটা প্রশ্ন আসতে পারে, সেটাকে বলে ক্লিনোমিটার। কি, এটা মাথায় রাখবে, ক্লিনোমিটার। ক্লিনোমিটার, আচ্ছা, এটাকে অনেক সময় ইনক্লিনোমিটারও বলে, ঠিক আছে? বা গ্যালোমিটার, হ্যান ত্যান বলে, ঠিক আছে? তো ক্লিনোমিটার বা ইনক্লিনোমিটার এটা কি, এটা এরকম চাঁদার মতন একটা জিনিস, ধরো এই গ্রাউন্ড, ধরো এই গ্রাউন্ডটা মাপতে হবে, এই গ্রাউন্ডটা তুমি মাপবে, ক্লিয়ার? তাহলে কি হবে, এইটাকে এরকম করে ঘুরিয়ে দেওয়া হবে, ক্লিয়ার? এর মাঝখান থেকে তাহলে এইখানে আমার একটা অ্যাঙ্গেল পেয়ে যাবো আলফা, ক্লিয়ার? এখানে আমি একটা অ্যাঙ্গেল পেয়ে গেলাম। আচ্ছা, এই ডিসটেন্সটা তো আমি এর উপর দিয়ে মেপে নিতে পারবো, এই ডিসটেন্সটা মেপে নিতে পারবো, আর আমার দরকার হচ্ছে এই ডিসটেন্সটা, তাহলে আমি অতিভুজ পেয়ে যাচ্ছি, আমি অ্যাঙ্গেলটাও পেয়ে যাচ্ছি, তাহলে এই ডিসটেন্সটা তো আমি পেয়ে যাবো আরামসে ইউজিং ট্রাইগোনোমেট্রি, তাই তো? এইটাকে যে বলা হয় ক্লিনোমিটার বা ইনক্লিনোমিটার দিয়ে মাপা। আচ্ছা, এই যে এখানে যে জিনিসটা পেলে, এই যে অ্যাঙ্গেলটাকে যদি তুমি কোনোভাবে মাপতে পারো, তাহলে তোমার আরেকটা জিনিস ভাবে করা যায় খুব ইজি ভাবে, সেটাকে বলা হয় কনসিডারিং হাইপোটেনশিয়াল অ্যালায়েন্স। হাইপোটেনশিয়াল অ্যালায়েন্স, এটা মাথায় রাখো, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? হাইপোটেনশিয়াল অ্যালায়েন্স কি এই জিনিসটা, এই জিনিসটা খেয়াল করে দেখো, আমার মেইনলি সমস্যা কি, আমার তো এখান থেকে এইটা দরকার, আমি হরাইজন্টাল ডিসটেন্স মাপতে চাইছি, কিন্তু জায়গাটা আমার এখন স্টিপ আছে, তাহলে আমার দরকার হচ্ছে হরাইজন্টাল ডিসটেন্স, ক্লিয়ার? এবার হরাইজন্টাল ডিসটেন্স কে যদি তুমি এরকম করে টানো, তাহলে দেখা যাচ্ছে যে এই পর্যন্ত, মানে আমার স্লোপটা আমি এতদূর মাপতে পারছি, কিন্তু আমার এতটুকুটা মাপলেই আমি হরাইজন্টাল ডিসটেন্সটা পেয়ে যেতাম। তাহলে আমি এইটুকুকে যদি কোনোভাবে বার করতে পারি, এই ডিসটেন্সটাকে, তাহলে কি হবে, আমি একটা চেন মাপলাম, একটা চেন মাপলাম, ধরো ধরো আমি 20 মিটার চেন মাপলাম, 20 মিটার চেন মাপার পর আমি জানি যে এইটা অ্যাকচুয়ালি যা, তার চেয়ে কিছুটা বেশি হবে এইটার জন্য, সেই জন্য আমি হাইপোটেনশিয়াল অ্যালায়েন্সটা মধ্যে ধরে নিলাম, তার পরের চেনটাকে আমি আবার এখান থেকে ফিক্স করব। মানে আমার এতটা মাপতে গেলে ভালো করে বুঝো, আমার ধরো আমার মাপতে হবে কোনটা, এই জিনিসটা হলো 10 মিটার। এবার তোমার ওখানে যে গ্রাউন্ড আছে সেরকম স্টিপ, এটা অ্যাকচুয়াল ডিসটেন্স 10 মিটার। এবার তুমি এখানে মাপছো, মাপতে 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 তাহলে তুমি এখানে 10 মিটার পেয়ে গেছো, ঠিক আছে? এখানে তুমি 10 মিটার পেয়ে গেছো। এবার তুমি যদি পরের চেনটা, তুমি যদি এই জিনিসটা তোমার জানা থাকে, তাহলে পরের চেনটাকে কি করবে, ধরো এটা ধরো সাপোজ তুমি 1 মিটার,
তুমি জানো যে 10 মিটার মাপার পর 1 মিটার যদি ছেড়ে দিই তাহলে আমার এই স্লোপটার কনসিডারেশনটা ছাড়া হয়ে যাবে। তুমি পরের যে মাপাটা শুরু করো সেটা আবার 1 মিটার দূরে চলে যাবে, আবার ওখান থেকে আবার 10 মিটার মাপবে, আবার 1 মিটার ছেড়ে দেবে, আবার 10 মিটার মাপবে। তাহলে এই করতে করতে কি হবে, তোমার অ্যাকচুয়াল মাপা হয়ে যাচ্ছে কি নিচের হরাইজন্টাল ডিসটেন্সটা মাপা হয়ে যাচ্ছে। এই যে কনসিডারেশন, এই যে ছাড়তে হয় এটাকে বলা হয় হাইপোটেনশিয়াল অ্যালাউন্স। এর মানটা কত হবে? এর মানটা কত হবে? ধরো এল, ধরো আমি এল, এটা যদি ধরো এল হয়, ঠিক আছে, এটা যদি এল হয় তাহলে হচ্ছে এটা ধরো থিটা, ওকে, এটা থিটা, এটা এল, তাহলে এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, এল বাই এটা ধরো অতিভুজ, আমি অ দিয়ে লিখি, ইকুয়ালস টু হচ্ছে cos থিটা, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এবার অতিভুজ ইকুয়ালস কি হবে, এল বাই cos থিটা, দ্যাট মিন্স হচ্ছে এল sec থিটা, তাহলে অতিভুজ হচ্ছে এল sec থিটা। তাহলে এই হাইপোটেনশিয়াল অ্যালাউন্স কতটা? হাইপোটেনশিয়াল অ্যালাউন্স কতটা? অতিভুজ মাইনাস ভূমি, তাহলে অতিভুজ মাইনাস ভূমি, তার মানে হচ্ছে এল sec থিটা, অতিভুজ মাইনাস ভূমি এল কমন নিলে sec থিটা মাইনাস 1, এইটা হচ্ছে আমার হাইপোটেনশিয়াল অ্যালাউন্স। এবার যদি 20 মিটার চেন হয় তাহলে এল এর জায়গায় 20 মিটার বসিয়ে দেবে, তাহলে 20 মিটার ইনটু sec থিটা মাইনাস 1, সেটাই যে হাইপোটেনশিয়াল অ্যালাউন্স। কতটা ছেড়ে ছেড়ে যাবে, একটা করে চেন মাপবে অতটা ছাড়বে, আবার একটা চেন মাপবে অতটা ছাড়বে, তাহলে তোমার এই স্টিপ মাপতে মাপতেই তোমার বেসিক্যালি হরাইজন্টাল ডিসটেন্স মাপা হয়ে যাচ্ছে, ক্লিয়ার? আর এইটাকে কিন্তু আমরা স্লোপ কারেকশনও বলে, বুঝতে পারছি, একই জিনিস, সেম জিনিস। এই স্লোপ কারেকশনকে আরেকটা জিনিস দিয়ে বলা হয়, সেটা হচ্ছে h স্কয়ার বাই 12, h স্কয়ার বাই 12, এইচটা কি, এই হাইট, এই হাইটটা হচ্ছে h, এটা হচ্ছে h স্কয়ার বাই 12। এই যে কারেকশন, এটাকে h স্কয়ার বাই 12 বলে। এইটা হচ্ছে রাফ, এটা হচ্ছে রাফ, অ্যাকুরেট কিন্তু এটা রাফ হচ্ছে এটা, ক্লিয়ার? এটা হচ্ছে রাফ, এটা কিন্তু অ্যাকুরেট। তাহলে এই হয়ে গেল আমাদের কি বলে স্টিপ মাপার উপায়, ঠিক আছে? এনি কোয়েশ্চেন? স্যার হ্যালো স্যার, বলো। বলছি পোটেনশিয়াল অ্যালাউন্স কিলোমিটার স্টেপিং সবকটাই কি স্টিফ মেজারমেন্ট করার জন্য? তো মানে স্টিফ কেসের ক্ষেত্রে হরাইজন্টাল মেজারমেন্ট করার জন্য। কিলোমিটার বেসিক্যালি একটা, মানে কিলোমিটার তোমাকে এই থিটাটা মেপে দেয়, তারপর তোমাকে কোনো না কোনো প্রসিডিওর নিতে হয়, হাইপোটেনশিয়াল অ্যালাউন্স একটা প্রসিডিওর নিতে পারো, বা ওই থিটা দিয়ে তুমি এই প্রসিডিওরে মাপতে পারো, যা ইচ্ছা করে মাপো, ঠিক আছে? কিলোমিটার শুধু তোমাকে থিটাটা বার করে দিয়ে দিবে, এবার তুমি ইউজ করো, যেভাবে ইচ্ছে ইউজ করো, মাপো। থিটা পেয়ে গেলে তুমি এটা পেয়ে গেলে, ওকে বুঝে দিচ্ছ, তাহলে তুমি যে কোনো ভাবে তুমি এটা পেয়ে যাবে, উদ্দেশ্য মানে এটা না। থিটাটা বার করার জন্য অনলি কিলোমিটার দরকার আমার, অ্যাঙ্গেলটা মেজার করার জন্য। আর ঠিক আছে। স্যার আরেকটা জিনিস আপনি বলেছিলেন এর আগে, আরেকটা টার্ম বললেন যে ওইটা একটু রিপিট করে দেবেন, মানে আরেকটা যেটা মেজারমেন্ট করার জন্য, কি ভিসকাস নাকি থিংক? কি স্যার আরেকটা টার্ম বললেন যেটা মেজারমেন্ট করার জন্য লাগে, সেটা আপনি জাস্ট মুছে দিলেন, ওইটা আমি লিখতে পারিনি আর কি, ওইটা টার্মটা কোন টার্মটা বলতো? জাস্ট স্টেপিং। স্টেপিং জন্য কি মানে হাই, মানে ইয়ে সাবস্টেন্স বারের কথা বলছো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবস্টেন্স বারের ইউজটা। হ্যাঁ ওটা তুমি শুধু ওইটুকুই লিখে রাখো, সাবস্টেন্স বার, হ্যাঁ, ওটা ডিটেইলিং তোমাকে এখন এখানে জানতে হবে, ঠিক আছে? সাবস্টেন্স বার হচ্ছে ধরো ওই এই যে ট্রায়াঙ্গেল, মানে যেখানে যার উপর অটো লেভেল লাগাই, ওরা আমার ট্রায়াঙ্গুলার স্ট্যান্ডের উপর এরকম একটা হরাইজন্টাল এরকম বার থাকে, হ্যাঁ ঠিক আছে, এরকম হরাইজন্টাল একটা বার থাকে, ওটুকুই জেনে রাখো। ওটা যদি আনরুলেটেড কিছু সারফেস থাকে, কিছু জায়গায় তুমি মাপতে পারছো না, রেঞ্জিং করতে পারছো না, তখন সেটাকে রিপ্লেস করা, সেটাকে অনেক সময় সাবস্টেন্স বারকে ইউজ করে সেটা করা যেতে পারে, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা চলে যাই, মাপাজোকা হলো, সবকিছু হয়ে গেল, এবার আমাদের দরকার হচ্ছে এগাও, আসল গল্পে চলে আসি।
এবার যখন আমি কোনো কিছু করছি অবশ্যই এরর তো আসবেই, ভুলভ্রান্তি তো হবেই, তাই তো? কতটা ভুলভ্রান্তি হবে সেটা নিয়ে আমাদের এবার একটু পড়াশোনা করবো, কতটা ভুলভ্রান্তি হবে বা কতটা ভুলভ্রান্তি আমরা অ্যালাউ করবো। ঠিক আছে, ওকে। প্রথমে বলে রাখি মূলত এরর দু ধরনের হয়। আচ্ছা, এরর আর কারেকশনের মধ্যে সমস্যাটা কারো আছে কি আমি একটু বলে নিই। হ্যাঁ, এরর সমস্যাটা বলে নিই। সমস্যাটা কিরকম, ধরো এটা চেন, ঠিক আছে, চেন তুমি সোজাসুজি ধরার কথা ছিল, কিন্তু তুমি গল্প করছিলে বন্ধুর সাথে, দিয়ে ধরা হয়নি, দিয়ে চেন হয়ে গেল চেনটা না, চেনটা তুমি সবাইকে ধরার কথা ছিল, কিন্তু বন্ধুর সাথে কথা বলছিলে ভুলে গেছো, ওইভাবে অতটা টান দিতে পারোনি, অন্যদিকে টান ছিল, সেই কারণে এখন চেন হয়ে গেছে এরকম। তো কি হবে, তো যে চেন এই অ্যাকচুয়ালি এখান থেকে ডিসটেন্স ছিল 10 মিটার, কিন্তু তুমি চেনকে ঝুলিয়ে নিয়েছো, যে এখন এই চেন ঝুলানোর ফলে হয়ে গেছে কি চেন দেখাচ্ছে 15 মিটার, কিন্তু অ্যাকচুয়ালি জায়গা ছিল 10 মিটার। তাহলে তোমার কাছে এরর হয়ে গেছে, এরর চলে এসেছে, ঠিক আছে। তাহলে এরর কি এসেছে, এরর 15, তোমাকে এরর কি তোমাকে দেখাচ্ছে 15, কিন্তু অ্যাকচুয়াল হওয়ার কথা ছিল 10। তাহলে এরর কি, এরর এখানে হয়ে গেল পজিটিভ 5। ভালো করে বুঝো সাইনটা, এরর এখানে হচ্ছে পজিটিভ, ক্লিয়ার? এরর পজিটিভ। কেন পজিটিভ, কেন কি তোমাকে বেশি রিডিং দেখাচ্ছে তাই পজিটিভ। যদি তোমাকে কম রিডিং দেখাতো, মানে কিরকম, ধরো চেন তো মেটালিকের চেন হয়, বা ধরো টেপ গুলো মেটালিকের হয়, এবার তাহলে এখানে কম টান দিয়েছিল, এবার কি তোমার বন্ধুর সঙ্গে রেসারেছি, এমন টান চলো খেলা হবে সেই কার জোর বেশি, এমন টান টেনেছো, দেখো কি হয়, মেটাল তো টানলে কি হয় এক্সটেন্ডেড হয়ে গেল, এক্সটেনশন হওয়ার জন্য কি হলো 10 মিটার চেন এখন হয়ে গেছে 12 মিটার, ঠিক আছে। এবার যেটা 10 মিটার মাপার কথা ছিল তুমি এখন দেখছো ওটা দেখাচ্ছে 8 মিটার, কেন কি চেন তো বড় হয়ে গেছে, ক্লিয়ার? তাহলে তখন যে রিডিংটা আসবে 10 মিটার রিডিংটা আসবে 8 মিটার, তার মানে কি ওখানে কম রিডিং দেখাচ্ছে, তার মানে এরর ওখানে নেগেটিভ। যেটা অ্যাকচুয়াল রিডিং, ভালো করবে, যেটা অ্যাকচুয়াল রিডিং সেই রিডিং এর চেয়ে যদি বেশি রিডিং আসে তাহলে এরর পজিটিভ। একদম এই ফরম্যাটে বুঝবে, যেটা অ্যাকচুয়াল রিডিং তার চেয়ে যদি কম আসে তাহলে সেটা এরর নেগেটিভ। আচ্ছা, এরর যা হবে কারেকশন করতে গেলে কি করতে হবে, জাস্ট উল্টোটা করতে হবে। এরর পজিটিভ মানে 5 বেশি এসেছে, তাহলে কারেকশন কি করতে হবে, 5 নেগেটিভ করতে হবে। এরর নেগেটিভ মানে 5 কম এসেছে, তাহলে কারেকশন করতে হবে কি 5 জুড়তে হবে, মানে কারেকশন পজিটিভ। তাহলে এরর যদি পজিটিভ হয় তাহলে কারেকশন নেগেটিভ, কারেকশন যদি নেগেটিভ হয় তাহলে এরর পজিটিভ। ক্লিয়ার? বুঝা গেছে? একটা প্রশ্ন ছিল বলো। স্যার, ফিল্ডে চেনটা দিয়ে সার্ভে করার আগে ওখানে কোনো এরর আছে কিনা আগে থাকতে কি করে ধরবো, মানে? হ্যাঁ আসলে বলছি, দেখো চিন্তা আসলে ওইটাতে যাচ্ছিলাম আর কি, আমি তার আগে এটা জাস্ট বুঝিয়ে দিলাম যে এরর আর কারেকশন কি, সেটা আগে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল তো, এরর কারেকশন কি এটা বোঝা। হ্যাঁ, এরর পজিটিভ হলে কারেকশন নেগেটিভ হবে, আর এরর পজিটিভ হবে না নেগেটিভ হবে, ওই যে বলো তোমার অ্যাকচুয়াল যে রিডিং তার চেয়ে যদি বেশি রিডিং চলে আসে তাহলে এরর পজিটিভ, অ্যাকচুয়াল রিডিং তার চেয়ে কম চলে আসে তাহলে এরর নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে যে শুরু করবে কি করে, শুরুতেই কি হবে, দেখো চেন কে সাধারণত একটা স্ট্যান্ডার্ডাইজ ইয়েতে ফিক্স করা হয়, সেটা কি 20 ডিগ্রি টেম্পারেচার আর 8 কেজি পুল, এটাতে স্ট্যান্ডার্ড করা থাকে। মানে ধরে নেওয়া হবে যে তুমি 20 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি মাপছো এবং 8 কেজি এই যে পুলটা দিচ্ছ সেটাতে এটা ঠিক আছে। এবার হয় কি অনেক সময় এটাতে যে চেনটা স্ট্যান্ডার্ড হবে 20 মিটার, এইটাতে এই কন্ডিশন যদি থাকে তাহলে 20 মিটার চেন অ্যাকচুয়ালি 20 মিটারই দেখাবে। ওকে, এবার সেটা তো অ্যাকচুয়ালি হয় না, এটা এদিক ওদিক হয়, তাহলে একটু এদিক ওদিক হলে খুব অল্পই, ধরো 20 ডিগ্রির জায়গায় যদি 5 ডিগ্রি পায়, খুব একটা বেশি এদিক ওদিক হয় না সাধারণত। তো সেই যে কতটা এদিক ওদিক হয় সেটা কতটা অ্যালাউ করবো, সেটার জন্য মোটামুটি আমরা 20 মিটার চেনে আমরা অ্যালাউ করি হচ্ছে ±5 mm, আর 30 মিটার চেনে আমরা অ্যালাউ করি ±8 mm।
ক্লিয়ার? ঠিক আছে, এইটা আমরা অ্যালাউ করি। এবার এই যে কতটা বাড়লো বা কতটা কমলো এটা কি করে বুঝবো, বলো এই বললো যে আমরা কি করে বুঝবো, দেখো বুঝতে গেলে তোমাকে এটা বুঝতে হবে যে টেম্পারেচার 20 ডিগ্রি। এবার তুমি এক জায়গায় গেলে 40 ডিগ্রি টেম্পারেচারে তুমি ধরো করছো, যখন টেম্পারেচার 40 তাহলে বুঝে গেলে তোমার কিন্তু টেম্পারেচার বেড়ে গেছে। তাহলে টেম্পারেচার কারেকশনের জন্য, টেম্পারেচারের জন্য বেড়ে যাওয়ার জন্য যে কারেকশন, যে যতটা এরর আসে সেটা মেপে নিলে, সেটা যদি দেখছো যে আমার 5 এর মধ্যে আছে, ইটস ওকে। যদি 5 এর বেশি হয়ে যায় তাহলে তোমাকে সেটাকে কনসিডার করতে হবে, মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছো? এইভাবে। আর যদি খুব জোরে টানার জন্য বেড়ে যায়, এটা সাধারণত হয় না, ঠিক আছে, তাহলে তুমি কোনো কিছুতে টানছো, তাহলে সেখানেও তোমাকে স্ট্যান্ডার্ড 8 কেজি এর চেয়ে কতটা বাড়ছে টানটা, সেটা দিয়ে তোমাকে তখন এররটা কনসিডার করতে, কিন্তু এরর মাস্ট বি এটা। আর একটা এররের কনসিডারেশন আছে, সেটাও একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমরা মাপবো, ধরো মাপা হয়ে গেল, এবার মাপার পরে ধরো তুমি একটা 350 মিটার একটা জিনিস মাপলে, ধরো 300 মিটার একটা লেন্থ মাপলে, 300 মিটার লেন্থ মেপে দেখা গেল তোমার 5 mm এরর এসেছে, ঠিক আছে, 5 mm এরর এসেছে, ওকে, 300 মিটার মাপার পর 5 mm। তাহলে এই ক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে চেন রেশিও। চেন রেশিও সেটা হচ্ছে 5 mm বাই 300 মিটার, এটা মিটারটা হয়ে যাবে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এই যে 5/3000 এটাকে বলা হয়েছে চেনিং রেশিও। ঠিক আছে, এবার এই যে এটার মান 5 কেজিতে কাটতে হবে, কাটা যাবে, হ্যাঁ, 5 6 30, তাহলে হবে 1/6। এটাকে বলা হয়েছে চেনিং রেশিও। এই চেনিং রেশিওর একটা মাপ আছে। স্টিলের ক্ষেত্রে স্টিল টেপ যদি তুমি ইউজ করো, তাহলে চেনিং রেশিও যেন সব সময় 1/2000 এটার মধ্যে থাকে, মানে বুঝতে, এর চেয়ে বেশি যাতে এরর না হয়। যদি তুমি চেন ইউজ করছো তাহলে যেন সেটা 1/1000 এর মধ্যে থাকে চেনিং রেশিও, ঠিক আছে। আচ্ছা, যদি তুমি রাফ এরিয়া ইউজ করছো, ধরো অল্প, তুমি যেখানে রাফ কনসিডারেশন করছো অসুবিধা নেই, বা তুমি একদম অ্যাকুরেট করতে পারছো না, একটু জায়গাটা খুবই আনডুলেটেড আছে, করতে পারছো না, ইন দ্যাট কেস ধরো হিল এরিয়া বা এরকম হলো, সেক্ষেত্রে তোমার কিন্তু এইটাকে 1/250 মধ্যে রাখতে হবে, এর বেশি করা যাবে না। 1/250 এই মাপটা দিতে কিন্তু মাথায় রাখবে, এই মাপগুলো, হ্যাঁ, অনেক সময় বিশেষ করে জেইতে না এই ধরনের মাপ থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, মানে এরকম ভ্যালু ওরিয়েন্টেড কোয়েশ্চেন কিন্তু মাঝে মধ্যে জেইতে কিন্তু দেয়, ফলে এগুলো কিন্তু একটুখানি তোমাকে বারবার দেখে প্র্যাকটিস করে করে একটুখানি মাথায় রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তো এই হলো ব্যাপার। আচ্ছা, তো এইরকম যদি এরর দেখছি যে সবকিছু এরর গুলো আমার মিনিমাম আছে, মানে 20 মিটার চেন দেখলাম 5 মাইনাসে কমে আছে, কোনো চাপ নেই, দেন উইল গো ফর, এবার সার্ভে শুরু করে দিলাম, সার্ভেটাকে করলাম। এবার চেনের আর টেপের কিছু কিছু এরর আছে, কি কি এরর আছে সেগুলো এবার করবো। এটা তো কতটা এরর আমি অ্যালাউ করবো সেটা বললাম, কিন্তু কি কি এরর আছে সেটা এবার আমরা একটু পড়বো। স্যার 1/250 টা কি বললেন? হ্যাঁ, 1/250 টা একটু বলে দিন। 1/250 টা হচ্ছে ওই যে বললাম চেনেজ রেশিও বা চেনিং রেশিও, এটা অ্যালাউ করব। এটা হচ্ছে যদি হিলি এরিয়া বলা ভুল, মানে ধরো খুব রাফ এরিয়া, ধরো একদম যদি হিল থাকে তাহলে আমি চেন সার্ভে যাবোই না, ঠিক আছে। চেন সার্ভে কিন্তু সবসময় প্লেন এরিয়ার জন্যই করা হয়, মোটামুটি প্লেন বা হালকা আন্ডুলেশন আছে, ঠিক আছে চলো। এবার ধরো এই যে হালকা আন্ডুলেশন আছে, তুমি অ্যাকচুয়ালি চেন বসিয়ে পারছো না, অনেক কিছু করে সাবস্টেন্স বার লাগেও তোমার হচ্ছে না, ঠিক আছে। ইন দ্যাট কেস তাহলে তুমি একদম অ্যাকুরেটলি 1000 পাবে না, অত অ্যাকুরেট চেনের রেশিও তুমি পাবে না, তখন তোমাকে একটু ছাড়তে তো হবে, তখন ম্যাক্সিমাম আমি 1/250 অব্দি ছাড়লাম, ঠিক আছে, বুঝতে পেরেছো? চেনিং রেশিও মানে যে ভুল, চেনিং রেশিওটাকে আগে বললাম যে ভুল ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ, মেজারমেন্ট লেন্থ, সরি ভুল বাই মেজারমেন্ট লেন্থ, এই যে এই রেশিওটা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে এরর গুলো কি কি আছে, এগুলো তোমরা সব বইতেই মোটামুটি আছে, আমি আর খুব বেশি এটাকে ডিটেইলে বলছি না। প্রথমে যেটা আছে হচ্ছে টেম্পারেচার কারেকশন, টেম্পারেচার এরর বা কারেকশন যাই বলো, আমি কারেকশন দিয়ে লিখছি, যে কোনো একটা ফর্মে লিখলেই হলো। এবার আমরা জানি টেম্পারেচারে কোনো একটা মেটাল কিরকম বাড়ে, মেজারমেন্ট টেম্পারেচার
থেকে অরিজিনাল টেম্পারেচারের বৃদ্ধি বা কম যাই হোক না কেন পার্থক্য, এটার সঙ্গে হচ্ছে আলফা থাকে কিন্তু লেন্থ থাকে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এরর বলো বা কারেকশন বলো। এটাকে এরর বলতে হবে, যদি কারেকশন হিসেবে লিখি তাহলে CT লিখলাম। কি এই আলফাটা কি? আলফাটা হচ্ছে থার্মাল কোএফিশিয়েন্ট। থার্মাল কোএফিশিয়েন্ট 11-12 এর ফিজিক্সে ছিল, হিট করতে গিয়ে প্রথমে বলা হয়েছিল কোন মেটালের বৃদ্ধি মানে কি টেম্পারেচারের পার্থক্য ইনটু থার্মাল মানে কোএফিশিয়েন্ট ইনটু হচ্ছে তার লেন্থ, এই তিনটাকে গুণ করলেই হচ্ছে কতটা বৃদ্ধি হয় সেটা বলে দেয়। মানে কোন একটা টেম্পারেচারে একটা ধাতু কতটা বাড়বে, তার বৃদ্ধি কতটা হবে, সেই বৃদ্ধির পরিমাণটা হচ্ছে ইকুয়ালস টু হচ্ছে আলফা, হ্যাঁ, আলফা টি ইনটু এল। টি হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স, এটা হচ্ছে মেজারমেন্ট টেম্পারেচার আর এটা স্ট্যান্ডার্ডাইজড টেম্পারেচার। স্ট্যান্ডার্ডাইজড টেম্পারেচার 20 ডিগ্রি মাপছে 40 ডিগ্রি, তাহলে 40 থেকে 20 মানে 20 ডিগ্রি হবে এটা। যে তোমার চেন তৈরি তার থার্মাল কোএফিশিয়েন্ট তুমি জেনে যাবে। আর হচ্ছে তার লেন্থ কত, ধর 20 মিটারের চেন, তাহলে 20 মিটার এখানে বসবে, গুণ করে যেটা হবে সেটা হয়ে গেল তোমার, যেটা আসবে সেটা হচ্ছে কারেকশন বা এরর, যাই বল না, কারেকশন আসবে বা এরর আসবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে একটা জিনিস বলো, টেম্পারেচার কারেকশনের নেচার তাহলে কি হবে? টেম্পারেচার কারেকশনের নেচার, তাহলে আগে এররটা বুঝতে হবে। টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে কি লেন্থ বেড়ে যাবে, এটা আমরা জানি। কোন ধাতুর যদি টেম্পারেচার বাড়ে তাহলে কি হবে, লেন্থ বাড়বে, টিএম বেশি হবে, পি0 হচ্ছে, তাহলে এটা পজিটিভ মান আসবে, ফলে এটা বাড়বে। তাহলে টেম্পারেচার যদি বেশি হয় তাহলে বেড়ে যাবে। যদি বেড়ে যায়, যদি চেনের লেন্থই যদি বেড়ে যায় তাহলে কি হবে, আমি ওই চেন দিয়ে অ্যাকচুয়াল যখন মাপতে যাব, চেনের লেন্থ বেড়ে গেছে, ওই চেন দিয়ে যখন আমি অ্যাকচুয়াল মাপতে যাব তাহলে কি হবে, কম রিডিং পাবো। মানে 10 মিটার চেন এখন তো 12 মিটার দেখাবে গ্রাউন্ডে, তাই না? তাহলে 10 মিটারটা আমার 12 মিটার দেখাচ্ছে। ওকে, বুঝতে পেরেছো তো? মানে আমি যখনই চেনটা দিয়ে মাপতে যাব, আমার যে অ্যাকচুয়াল যে লেন্থ মানে সেটা মানে কম দেখাবে, মানে 10 মিটারটা দেখাবে 8 মিটার। বুঝতে পেরেছো তো? ফলে কি হবে, আমার রিডিং কম আসছে, ফলে আমার এরর নেগেটিভ, কারেকশন পজিটিভ। আবার উল্টোটা যদি হয়, চেন লেন্থ যদি ছোট হয়ে যায়, ঠিক আছে, তাহলে 10 মিটারটা এখন হবে 12 মিটার, তাহলে কি এরর পজিটিভ আসছে, তাহলে আমাকে কারেকশন নেগেটিভ করতে হবে। অর্থাৎ টেম্পারেচার কারেকশনের জন্য কারেকশন কিন্তু পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে। ক্লিয়ার? কেন কি টেম্পারেচার বেড়ে গেলে চেন বেড়ে যাবে, টেম্পারেচার কমে গেলে চেন ছোট হয়ে যাবে। যেহেতু চেন বেড়েও যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে, তো কারেকশনও বা এররও পজিটিভ নেগেটিভ দুটোই হবে। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, 2 নম্বর কারেকশন কি হতে পারে, পুল কারেকশন। পুল কারেকশন, পুল কারেকশন মানে কি, আমি টানলাম, খুব জোরে টেনেছি, তাহলে জোরে টানলেও কি হবে, আমার চেনের লেন্থ বেড়ে যাবে। কেন কি পুল যখনই হবে, টান যখনই হবে, লেন্থ বেড়ে যাবে। তাহলে কি আমরা পড়েছিলাম সিম্পল মেকানিক্স, আমরা পড়েছি এই একটা বস্তুর উপর যদি আমি একটা পি ফোর্স দিয়ে টান দিই তাহলে কি হবে, এটা বেড়ে যায়, লেন্থ বেড়ে যায়। সেই বেড়ে যাওয়া লেন্থ কত, পি ইন্টু এল বাই এ ইন্টু ই, চেন রেল, এটা আমরা পড়েছি, এটা জানি তো। সরি, এই ই হচ্ছে ইয়াং মডুলাস, ঠিক আছে, হ্যাঁ, এটা আমরা জানি। ঠিক সেম কেসটা এখানে, যে তুমি মেজারমেন্টের সময় যে পুল দিচ্ছ, এপি মানে কি কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, মেজারমেন্টের সময় যে পুল দিচ্ছ আর ওই যে যেটাতে স্ট্যান্ডার্ড করা আছে, এর পার্থক্যটা হচ্ছে এক্সট্রা পুল, যার জন্য ও মাল বাড়বে। এটা করলেই তুমি পুল কারেকশন পেয়ে যাবে। এবার পুল কারেকশনের ক্ষেত্রে দেখো, এ কি, এ হচ্ছে ক্রস সেকশন অফ দ্য চেন, আর ই হচ্ছে ইয়াং মডুলাস অফ দ্য ম্যাটেরিয়াল, যে চেনটা পাবে তার ম্যাটেরিয়ালের ইয়াং মডুলাস। ঠিক? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, পুললে কি হবে, পুলে কি হবে, চেনটাকে তুমি টেনে বড় করে দিচ্ছ। তা চেনটাকে যখন তুমি টেনে বড় করে দিচ্ছ, তার মানে এখন 10 মিটার আমি ওই চেন দিয়ে যদি মাপি তাহলে চেন কত দেখাবে, দেখাবে ভাই 8 মিটার। চেন বড় হয়ে গেছে, চেন বড় হয়ে যাওয়ার জন্য আমার 10 মিটারের জায়গাটা চেন এখন দেখাচ্ছে 8 মিটার, তাহলে এরর নেগেটিভ, কারেকশন পজিটিভ। ঠিক আছে, যাই হোক।
আচ্ছা শোনো একটা জিনিস বলে দিই, আমি যে বলতে বলতে গিয়ে অনেক সময় অ্যাকচুয়ালি কি হয়, আমি কিন্তু ভাবছি একরকম, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে একরকম, হয়তো পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ বলে ফেলেছি। হ্যাঁ, এটা কিন্তু তোমরা একবার একটু বই দেখে নেবে, আমার কথাটা আমি যেটা বলতে চাইছি সেটা বুঝতে পারছো তো, একবার বই থেকে মিলিয়ে নেবে কিন্তু, ঠিক আছে? অনেক সময় হয়তো কি বলতে গিয়ে ইয়ে করতে গিয়ে মানে একটু গন্ডগোল হয়ে যেতে পারে। হুম। তো এটা একটু দেখে, মানে আমি বলতে চাইছি, যেটা বলতে চাইছি, বোঝাতে চাইছি, সেটা আশা করি তোমরা বুঝে গেছো। ওকে, নেক্সট ফুল কারেকশন হলো, আরেকটা হবে হচ্ছে স্লোপ কারেকশন। স্লোপ কারেকশন আমি একটু আগেই দেখিয়ে দিয়েছি। স্লোপ কারেকশন আমি বলছি না, হাইপোটেনশিয়াল অ্যালায়েন্স যা স্লোপ কারেকশন ওঠে। স্লোপ কারেকশন কে একটা টার্ম দিয়ে হ্যাঁ এইচ স্কোয়ার বাই 2, এটা কিন্তু মাথায় রাখো। হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন আসে। এইচ হচ্ছে হাইট, এই যে স্লোপ, স্লোপের হাইটটাকে বলা হচ্ছে এইচ, আর অ্যাকচুয়াল লেন্থ কে বলা গেল, এইটা কিন্তু বলে এই স্কোয়ার বাই 2। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, স্লোপ স্যার কারেকশন। এইটা উচ্চতা নয়, হ্যাঁ এটা তির্যক উচ্চতা নয়, মানে অতিভুজ এল নয়। হ্যাঁ, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। ঠিক আছে, যদি বা আমি একটুখানি কনফিউজড হয়ে গেলাম তুমি বললে বলে, ঠিক আছে, একবার এটা দেখে নিতে হবে। হ্যাঁ, বাট যদি তোমাকে বলে অ্যাকচুয়াল কি, অ্যাকচুয়াল কিন্তু ওইটা যেটা আমি আগেবার দেখালাম, এটা থিটা যদি হয় তাহলে ভূমি বাই মানে স্লোপ কারেকশন হচ্ছে এইটুকুটা পোর্শন, এইটুকুটা, এইটুকুটা কি ভূমি বাই অতিভুজ, ভূমি বার করে দেবে এল কোস থিটা, এল সেক থিটা মাইনাস থিটা, যেটা করে যেটা হলো হাইপোটেনশিয়াল অ্যালায়েন্স, সেটা হচ্ছে এবার ওইভাবে তুমি বার করতে পারো, দুটো ভাবেই বার করতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা আরেকটা এবার আছে হচ্ছে স্যাক কারেকশন। আচ্ছা স্লোপ কারেকশন কি হবে? স্লোপ কারেকশন তো হলো, স্লোপ কারেকশন তো, স্লোপ কারেকশন কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা বলো তো তোমরা। নেগেটিভ হবে। স্লোপ কারেকশন নেগেটিভ হবে, কেন কি স্লোপে যদি আমরা মাপি বেশি মেপে ফেলছি, তাই তো, যেমন এরর পজিটিভ, অ্যাকচুয়ালি আমার হওয়া উচিত ছিল এইটুকুটা, আমরা মেপে ফেলছি এতটা, তাহলে আমরা বেশি মেপে ফেলছি, তার মানে আমাকে কারেকশন নেগেটিভ। ওকে, আচ্ছা আরেকটা হচ্ছে স্যাক কারেকশন। স্যাক কারেকশন আমরা যে প্রথমে যেটা উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম, যে এরকম হয়ে যায়, অ্যাকচুয়ালি চেন এত ভারী থাকে তো, ওয়েট থাকে, চেনকে তুমি কখনো এরকম করে সোজা দাঁড় করিয়ে রাখতে পারবে, ওরকম স্যাক করেই যাবে। ঠিক আছে, স্যাক করার জন্য এই লেন্থের যেটা বৃদ্ধি হয়, লেন্থের বৃদ্ধি হয়ে গেল, ঠিক আছে, তার জন্য যে কারেকশন দরকার পড়ে, সেই কারেকশনটা হচ্ছে কি এল ইন্টু এই চেনের যে টোটাল ওয়েট, টোটাল ওয়েটকে আমি লিখছি একবারে আর স্কোয়ার বাই 24 এন স্কোয়ার বাই পিএম স্কোয়ার। এর মানে হচ্ছে কতগুলো স্প্যান আছে, মানে তুমি ধরো এরকম একবার চেন ইউজ করলে, তারপর আবার এরকম চেন ইউজ করলে, তারপর আবার এরকম চেন ইউজ করলে, এরকম করে যাবে, তাহলে প্রত্যেকটাতে তো হবে, তাই না? তাহলে কতগুলো স্প্যানে তুমি মাপছো, সেটা হচ্ছে নাম্বার অফ স্প্যান হচ্ছে এল। এই ফর্মুলায় লাগাবে, তাহলে পেয়ে যাবে হচ্ছে এর কারেকশন। এবার বলো পুল পুল সরি স্যাক কারেকশন কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? স্যার নেগেটিভ। স্যাক কারেকশন নেগেটিভ হবে, কেন? কেন কি স্যাগে আমার লেন্থ মানে কি হবে, স্যাগে হচ্ছে কি হচ্ছে আমার 10 মিটারটা দেখানো হচ্ছে 12 মিটার, 10 মিটারটা চেন দেখাচ্ছে 12 মিটার, তাহলে এর হয় পজিটিভ, তাহলে কারেকশন নেগেটিভ। ক্লিয়ার? ওকে, এবার আরেকটা জিনিস হয়, আরেকটা জিনিস হয়, এটা কারেকশন না অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আরেকটা কারেকশন বলেছি তারপর এটা বলছি। আচ্ছা আরেকটা কারেকশন হয় হচ্ছে মেজারিং লেন্থে যদি কোনো ভুল হয়ে যায়, করে ফেললে সেখানে একটা কারেকশন হয়। সেটা কি, ধরো তোমার কি বলবো, যে ধরো এল লেন্থের যে চেন, এল লেন্থের যে চেন সেটা ভুল করে হয়ে গেছে এল ড্যাশ লেন্থ। এল লেন্থের যে চেন, ভালো করে মাথায় রাখো, সেটা ভুল করে হয়ে গেছে এল ড্যাশ। মানে চেন ধরো বেড়ে গেছে বা কমে গেছে,
ওকে, যেমন বললাম যে তোমার ধরো মেজার করে দেখলে চেন সত্যি সত্যি 10 মিটার আগেই বুঝে গেলে যে আরো বেশি বেড়ে গেছে, এবার তাহলে তোমাকে এররটাই কনসিডার করতে হবে। এটা এই লেন্থের চেন যদি এই ড্যাশ হয়ে যায়, তাহলে অ্যাকচুয়াল ওই চেন দিয়ে মাপা অ্যাকচুয়াল লেন্থ কি হবে, ইকুয়াল হবে এল ড্যাশ বাই এল ইনটু মেজারিং লেন্থ বা মেজার্ড লেন্থ। এই ফর্মুলাটা একটু লিখে নাও। অ্যাকচুয়াল লেন্থ ধরো ভুল চেন দিয়ে তুমি মাপছো, ভুল চেন দিয়ে মাপছো, ভুল দৈর্ঘ্যের চেন দিয়ে মাপছো, তাহলে ভুল দৈর্ঘ্যের চেনটা 20 মিটার চেন এখন হয়ে গেছে 21 মিটার সাপোজ টু বি, তাহলে কি করে সেখান থেকে তুমি অ্যাকচুয়াল মাপটা পাবে? তবে এইভাবে অ্যাকচুয়াল লেন্থ ওই চেন দিয়ে যতটা পেয়েছো সেটা পেয়ে যাবে। ঠিক আছে, ধরো ওই 20 মিটার চেন এখন 21 মিটার হয়ে গেছে, এবার ওটা দিয়ে তুমি ধরো 100 মিটার মেপেছো, মেপে তুমি ধরো 100 মিটার পেয়েছো। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে অ্যাকচুয়াল লেন্থ কত মাপা হয়েছে? তাহলে হবে 21 মিটার বাই 20 মিটার ইনটু 100। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার একটা জিনিস আসি, সেটা হচ্ছে নরমাল টেনশন বলে একটা কথা আছে। কি নরমাল টেনশন? এটা কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসে, তো এটা মাথায় রাখো। নরমাল টেনশন, নরমাল টেনশন কি? নরমাল টেনশন হচ্ছে এই যে চেন তো এরকম স্যাগ করে যাবে, নিজের ওয়েটের জন্য এরকম স্যাগ করে যাবে। এবার দেখা গেল তুমি এমন একটা পুল দিলে, এখানে পুল দিলে কি হয় আমার এক্সটেন্ড হয়। তাহলে এমন একটা কন্ডিশন আমি আনলাম, যখন এই যতটা স্যাগ হচ্ছে এই পুলটাকে বাড়িয়ে দিলাম, তাতে কি হবে? পুলের জন্য যে এক্সটেনশন আর স্যাগের জন্য যে ডিটেনশন দুটো মিলে গিয়ে আমার এরর 0 হয়ে গেল। বুঝতে পারছো তো? চেন নিজের ওয়েটের জন্য স্যাগ হচ্ছে, নিচে নেমে যাচ্ছে, মানে পুল দিয়ে আমি টানছি, ফলে স্যাগ যতটুকু হবে ঠিক ততটুকু করে যদি টেনে নিই, তাহলে কি দুটো মিনিমাইজ হয়ে যেতে পারে। এক্সট্রা ফোর্স যদি টেনে নিই তাহলে মিনিমাইজ হয়ে যেতে পারে। এইটা যে টানটা দিলে আমার স্যাগের এরর এবং পুলের এরর দুটো নিজেদের মধ্যে কম্পেনসেট করে যায়, সেটাকে বলা হয় হচ্ছে নরমাল টেনশন। তাহলে ইন কেস অফ নরমাল টেনশনে কি হবে? PM মাইনাস P0 বাই আমরা তো জানি এল, এই ইকুয়ালস টু হয়ে যাবে এটার ক্ষেত্রে যেটা হয় L W স্কয়ার বাই 24 M স্কয়ার PM স্কয়ার। এই দুটো ইকুয়াল হয়ে যাবে ইন কেস অফ নরমাল টেনশন। ঠিক আছে, তাহলে তোমাকে কোশ্চেন আছে নরমাল টেনশন কি? নরমাল টেনশন হচ্ছে সেই টেনশন যেই টেনশনটা দিলে আমার পুল এরর এবং হচ্ছে তোমার স্যাগ এরর দুটো নিজেদের মধ্যে কম্পেনসেট করে যায় এবং 0 হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে নরমাল টেনশন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই যে এরর গুলো দেখলাম, এই এরর গুলোকে মূলত আমরা দুটো ভাবে ক্লাসিফাই করতে পারি। একটাকে বলা হচ্ছে কম্পেনসেটিং এরর, একটাকে বলা হচ্ছে কিউমুলেটিভ এরর। কম্পেনসেটিং এরর মানে কি? যেমন ধরো পুল এটা মিলে এক হলো, মানে এমন এরর যেটা নিজে নিজে তৈরি হচ্ছে আবার পরের স্টেপে গিয়ে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এরকম যদি এরর হয়, মানে তৈরি হলো আবার নিজে নিজে আবার পরের স্টেপে গিয়ে সেটা ক্যান্সেল হচ্ছে, এই ধরনের এরর গুলোকে বলা হচ্ছে কম্পেনসেটিং এরর। মানে এই এরর মিলেমিশে ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফাইনালি আমার মেজার করে দেখি মেজারমেন্ট আমার কোনো চেঞ্জ হচ্ছে না, এটাকে বলা হচ্ছে কম্পেনসেটিং এরর। আর যদি কোনো এরর এরকম থাকে যেটা কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, তুমি ভুল চেন দিয়ে মাপছো, তাহলে প্রথমে একটা যা মাপতে গিয়ে ভুল হলো, ধরো 20 মিটার চেন একটু ভুল হলো, তারপর ওই চেন আবার মাপছো, আরো ভুল বাড়ছে, এরকম করে ভুল যদি বেড়ে যায়, তাহলে সেটাকে বলা হয় আমরা কিউমুলেটিভ এরর। ঠিক আছে, এবার এটা একটা ডেরিভেশন আছে, সেটা হচ্ছে যে কম্পেনসেটিং এররকে বলা হয় √L এর সাথে সমানুপাতিক, আর হচ্ছে কিউমুলেটিভ এররকে বলা হয় শুধু L এর সাথে সমানুপাতিক। এটা শুধু মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি চেনের ব্যাপারে একটা থিওরিটিক্যালি মোটামুটি কভার করা গেল প্রায় সবটাই মোটামুটি। ঠিক আছে, আর যদি কিছু বাকি থাকে, যদি কোনো কিছু ছুটছাট ছুড়ে গিয়ে থাকে, তাহলে আমি করাবো। দু একটা নিউমেরিক্যাল প্রবলেমস আমি বা দু একটা কোয়েশ্চেন সলভ আমি নেক্সট ক্লাসে করাবো। ঠিক আছে, আর আমরা কম্পাস সার্ভে শুরু করবো নেক্সট ক্লাসে।
ক্লিয়ার? আজকে এইটুকু যে পড়লাম সেখান থেকে যদি কারো কিছু কোয়েশ্চেন থেকে মানে বোঝার ব্যাপারে সেটা বলো। স্যার টাই স্টেশনটা কি একটু বললে ভালো হতো। আর বেস লাইনটা আমরা শুধু কি কর্নারই করি না অন্য কোনো জায়গা থেকে করলেও বেস লাইন মানে যেটা মেইন লাইন না, সেটা হবে? বেস লাইন মাস্ট বি দা সবচেয়ে বড় লাইন হতে হবে, সেটাই বেস লাইন, এবং যার উপর পুরো সার্ভেটা দাঁড়িয়ে আছে। মানে বেস লাইন থেকে আমাদের মেন বলতে পারো বেস লাইনে যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু আমাদের সার্ভেটা করা যাবে না, মানে সার্ভেতে ভুল চলে আসবে। ঠিক আছে, বেস লাইন হচ্ছে সবচেয়ে বড় লাইন। বেস লাইন কতগুলো হবে? প্রথম হচ্ছে সবচেয়ে বড় লাইন হতে হবে। 2 নম্বর, বেস লাইন যেন মাস্ট বি কানেক্টেড মেন স্টেশন গুলোকে যেন কানেক্ট করে থাকে। বুঝতে পেরেছো? উপর পুরো সার্ভের অ্যাকুরেসি দাঁড়িয়ে আছে। এই তিনটে কম্বাইন করে বেস লাইন, এবং ডেফিনেটলি বেস লাইন পুরো এরিয়াকে ভাগ করবে ট্রায়াঙ্গেল। এই কথা হচ্ছে বেস লাইন। আচ্ছা, টাই স্টেশন, টাই কথাটা আমি বুঝলে প্রথমেই বললাম যে মেন সার্ভে লাইন আর বেস লাইন এবং সাবসিডারি লাইন যেটুকু তোমাকে করতে হবে, এটা বাদ দিয়ে ধরো আরো ছোট ছোট জিনিসকে বোঝানোর জন্য, অফসেট গুলোকে আরো ছোট ছোট করবার জন্য যতগুলো টানতে হয় সেগুলো টাই লাইন, আর টাই লাইন গুলো যেখানে গিয়ে যেখানে যেখানে ছেদ করে সেগুলো টাই স্টেশন। মানে টাই লাইন টানার জন্য যে স্টেশন গুলো তোমাকে করতে হবে, যেখানে পেজ পুঁততে হবে, সেটা হচ্ছে টাই স্টেশন। চেক লাইনটা স্যার বলবেন হ্যাঁ, স্যার? নর্মাল টেনশন, চেক লাইন, হ্যাঁ নর্মাল টেনশন, যেটা নর্মাল টেনশন। হ্যাঁ, নর্মাল টেনশনটা তো বললাম যে চেনের নিজের প্রপার্টি কি, চেন হচ্ছে ভারী, ফলে ও স্যাগ করে যাবে। ধরো আমরা যেরকম একটা যদি ভারী যদি দড়ি দুদিক থেকে ধরে রাখি তাহলে কি ওরকম ঝুলে যাওয়ার প্রবণতা আছে। ঠিক আছে, এবার পুল করলে কি হবে? দুদিকে টানলাম, ঠিক আছে, এই টানলে কি হয়? এটা আবার সোজা হয়। ওকে, তো পুল করে একটা পরিমাণ পুল দিয়ে যদি আমি স্যাগটাকে নিউট্রাল করে দিতে পারি, ঠিক আছে, যে পরিমাণ পুল দিলে এই স্যাগ কারেকশনটা নিউট্রাল হয়ে যাবে, এবং কি বলবো মানে এইটা পুলের জন্য যে পজিটিভ হতো, এটার জন্য যে নেগেটিভ হতো, দুটো মিলে জিরো হয়ে যাবে, সেই টানটাকে বলা হয় হচ্ছে নর্মাল টেনশন। মানে তুমি যদি নর্মাল টেনশন দাও তাহলে কি হবে বলতে পারো, ওই নর্মাল টেনশন যদি তুমি অ্যাপ্লাই করো কোনো একটা চেনের মধ্যে, তাহলে তুমি অবশ্যই বলতে পারো চোখ বন্ধ করে যে এর মধ্যে কোনো স্যাগ কারেকশন নেই, স্যাগের জন্য কোনো কারেকশন করতে হবে না, এর মধ্যে কোনো পুলের জন্য কারেকশন করতে হবে না। নর্মাল টেনশন যদি অ্যাপ্লাই করো তাহলে স্যাগ কারেকশন, পুল কারেকশন জিরো। এটা মাথায় রাখো। স্যার স্যার বসাগের ক্ষেত্রে ওই স্যাগ কারেকশনে এল ইন্টু 1 মাইনাস কস থিটা লেখা রয়েছে, আর মানে হাই হ্যাঁ। পোটেনশিয়াল অ্যালায়েন্সটা তো এল ইন্টু সেক থিটা মাইনাস 1 হয়। আমি ওটা জিজ্ঞেস করছি। ও মানে এটা জাস্ট উল্টোটা। মানে তুমি তুমি এটা নিজে দেখো, তুমি একবার ওইটা নিয়ে বসো, এটা আমি বলবো না, ঠিক আছে? একই জিনিস, শুধু এটাকে এইভাবে বলা হয়েছে, ওটাকে ওইভাবে বলা হচ্ছে। কস থিটা আমরা এখানে কি করছিলাম, ওইটাকে এটা মেপে ওটাকে ছেড়ে ছেড়ে যাচ্ছিলাম, আর এখানে কি আমি পুরোটা মেপে নিলাম এবং ওটা মাইনাস করলাম। এই জিনিসটাই এটা নিজে প্রত্যেকে করবে। তো কেন ওখানে সেক থিটা বলে করা হচ্ছে, কেন কস থিটা বলে করা হচ্ছে, সেম জিনিস। একটুখানি দেখো, আমার মনে হয় তোমরা নিজেরা এটা ক্লিয়ার করে দেবে। যদি না বুঝতে পারো আমাকে নির্দেশ আমি বলে দেবো। শুধু মাথায় রাখো এখানে কি আমি এটা করছিলাম, ওটা ছেড়ে যাচ্ছিলাম, আমরা ওখানে অ্যাড করছিলাম, ওটা সাবট্রাক্ট করছি, আর কিছুই না। জিনিসটা মাপার যে প্রসিডিওর সেম। বুঝতেই পারছো, সেক থিটা আর কস থিটা কনসিডারেশনে জাস্ট একটু এদিক ওদিক করছি। এটা নিজেরা করবে, এইটুকু মাথা কাটাও, এটা আমি বলে দেবো না। এনিথিং এলস? ওকে, আশা করি আর কিছু নেই, খুব একটা কঠিন তো চ্যাপ্টারটা নয়। হ্যাঁ, কিন্তু জায়গাগুলো আমরা পড়বার সময় পড়ে যাই না, যখন কলেজে থাকি এই ছোট ছোট জিনিসগুলো ধরি না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে কোন কোন জায়গাগুলোকে পড়তে হবে, কোন কোন জিনিসগুলোকে ধরতে হবে, কিভাবে দেখতে হয়, এই জিনিসটা তোমাদের একটা আইডিয়া দিয়ে দেওয়া। এবার পড়তে কিন্তু তোমাকেই হবে বাড়িতে। যত বেশি ইনফরমেশন নিজেকে পড়ে কনসেপচুয়ালি ক্লিয়ার করে রাখতে পারবে তত তোমার লাভ। ঠিক আছে, ওকে, চলো আজকের ক্লাস এইটুকু। যদি কোনো কারো কোয়েশ্চেন থেকে লিখে রাখো, নেক্সট ক্লাসে বা এমনি গ্রুপে দেবে, তখন আস্তে আস্তে আনসার করা যাবে। ওকে, ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই। ঠিক আছে, চলো, গুড নাইট।